দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের খেলাপি ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে খেলাপি ঋণ আবারও 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 17%। শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণ ছাড়িয়েছে 1,26,000 কোটি টাকার বেশি, যা মোট ঋণের 40.35%। গত জুন শেষে যা ছিল 2,11,000 কোটি টাকা। 2008 সালে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,480 কোটি টাকা। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে অনিয়ম কেলেঙ্কারি বাড়তে থাকে, ফলে বেড়ে যায় খেলাপি ঋণের পরিমাণ। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মূলত তার পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য HBM ইকবাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শনিবার রাতে নির্দেশনায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। নির্দেশনায় ইকবালের ব্যক্তিগত হিসাবের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব জব্দের কথাও জানানো হয়। এতে আগামী 30 দিন জব্দ করা হিসাবে সব লেনদেন বন্ধ থাকবে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও চেয়েছে BFIU। এদিকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যবসার বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে নাজুক অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি, আমলাতান্ত্রিক অদক্ষতা, মূল্যস্ফীতি সহ 32 চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। রোববার রাজধানীর মহাখালীতে CPD আয়োজিত মতবিনিময় সভায় এসব তুলে ধরা হয়। সংকট উত্তরণে একটি বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের তাগিদ দেন আলোচকরা। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বৈরতান্ত্রিক আচরণের খেসারত দিচ্ছে ব্যাংক খাত। আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলেও দেশে ব্যবসার পরিবেশে উন্নতি হয়নি। বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে 141 দেশের মধ্যে প্রায় প্রতিবারই অবস্থান ছিল 100-র পেছনে। এমন বাস্তবতায় 2 বছর পর উন্নয়নশীলের কাতারে পৌঁছাবে দেশ। এ সময় অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, ভূ রাজনৈতিক দ্বন্দ্বসহ নানা রকম চ্যালেঞ্জ থাকবে। CPDর আলোচনায় প্রতিযোগিতা সক্ষমতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। The ease of compliance on government regulation, we think that we need a regulatory reform commission. অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে না পারলে মধ্য আয়ের ফাঁদে পড়তে হবে। ইফেক্টিভ ট্যাক্স রেট দেশের ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। মানেটা কি? আমরা স্ট্রাকচারালি বলছি আমার এখন ট্যাক্স রেট 25%, কিন্তু আসলে দের হিউজ অ্যামাউন্ট অফ ডিসঅ্যালাউয়েন্স আছে অ্যাট দ্য ডিসক্রিপশন অফ NBR। এগুলোকে এলিমিনেট করতে হবে। এ সময় FBCCI এর সাবেক সভাপতি বলেন, দুর্বৃত্তায়নের রাজনীতি দেশের সব সমস্যার জন্য দায়ী, তাই রাজনীতির সংস্কার জরুরি। বাংলাদেশ ব্যাংকের স্বৈরাচারী আচরণের খেসারত দিচ্ছে পুরো ব্যাংক খাত। তারা কিছু মানুষকে সুবিধা দিতে কোনো ব্যাংক বন্ধেরও উদ্যোগ নেয়, কিন্তু একটা ভালো ব্যাংক কিভাবে খাদে পড়ে গেল তা খতিয়ে দেখেনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ব্যবসায়ীরা বিজনেস রেগুলেটরি রিফর্ম কমিশন গঠনের যৌক্তিকতা প্রমাণ করতে পারলে সরকার ব্যবস্থা নেবে। এ সময় বিডা চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে 5 থেকে 10 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করা হবে। নীতির ধারাবাহিকতা ব্যবসা বিনিয়োগের জন্য খুবই জরুরি। কমপক্ষে 5 বছরের জন্য একটি কাঠামো থাকতে হবে। গ্যাস, বিদ্যুৎ অবকাঠামোর সুবিধা নিশ্চিত করে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। রাজনৈতিক অনিশ্চয়তায় দেশের ছোট বড় সব ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছে বলে জানান আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক 5% নামিয়ে আনা হবে বলে জানালো NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার শাহজালাল বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় রোজায় খেজুর আমদানিতেও শুল্ক কমানোর কথা জানান তিনি। রমজানের চাহিদা বাড়ে তেল, চিনি, ছোলা ও খেজুরের, বেড়ে যায় দামও। কিন্তু রোজার 3 মাস আগেই কারসাজি শুরু হয়ে গেছে। কয়েকদিন ধরে তেলের বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। 7 দিনে লিটারে 10 টাকা বেড়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 185 টাকায়। আগে মনে করেন কিনতাম 2 কেজি, এখন 1.5 কেজি কিনতে হয়। একটু কমাই কিনি যাতে করার কিছু আর থাকে না।
এমন পরিস্থিতিতে তেল আমদানিতে শুল্ক কমানোর কথা বলছে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। জানান, তেল ছাড়া অন্য পণ্যেও শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। আমরা সয়াবিন তেলের উপরে এর আগে আমরা ডিউটি প্রত্যাহার করেছি। এর আগে আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম, 10% ছিল। এটাও আমরা হয়তো খুব অচিরেই বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। ভোগ্যপণ্য আমদানিতে এলসি জটিলতা দূর করতে এনবিআর আন্তরিক বলেও জানান সংস্থার চেয়ারম্যান। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, যেসব এয়ারক্রাফটের ভেতরে স্বর্ণ পাওয়া যাবে এর দায়িত্ব তাদেরই নিতে হবে। বারবার এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রীর বারবার স্বর্ণ আনার ঘটনা ঘটছে, এসব যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর। তিনি বলেন, কাস্টমস হেল্প ডেস্কের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় সেবা পাবেন যাত্রীরা। পাশাপাশি করদাতাদের উৎসাহ দিতে আগামী বছর থেকে এই রিটার্ন দাখিলের জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসবো এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। দেশে প্রসাধনী সামগ্রীর বড় বাজার থাকলেও সঠিক তদারকির অভাবে মানসম্পন্ন পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। নকল ও ভেজাল পণ্যে সয়লাব বাজার। এসব পণ্যের কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি কালোবাজারির কারণে রাজস্বও হারাচ্ছে সরকার। বিশ্বজুড়ে প্রসাধনীর বাজার অনেক বড়, খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশও। মানুষের সৌন্দর্য সচেতনতা বাড়াই বড় হচ্ছে এ বাজার। তবে তারপরও রয়েছে আস্থার সংকট। নকল আর আসল পণ্য চেনা দায়। বাজারে তো সবই অথেন্টিক পাওয়া যায় না। যে কোনো শোরুমে একটা তো ডাউটনেস থাকে যে এটা অথেন্টিক কিনা, এটা সবসময়ই থাকে। এখন জানি না, এখন এখানে আমি এর আগে নেই তো। নিম্নমানের প্রসাধনীতে ক্ষতিকর নানা উপাদান থাকলেও শুধু লেড ও মার্কারির মাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম বিএসটিআই। ফলে নিয়ন্ত্রণের বাইরে নকল প্রসাধনীর উৎপাদন। সংস্থাটির দাবি, জনবল সংকটের পরও তদারকির বাইরে নেই এ খাত। চোরাই পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে বা ব্যাগেজিং রুলকে ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য হয়তো দেশে আসছেন এবং আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই পণ্যগুলোকে তাদের দোকানে পসরা সাজিয়ে রেখেছেন এবং আমাদের ক্রেতারা এ ধরনের পণ্যের ঝুঁকি যাচাই করা হয়নি এমন পণ্য অপেক্ষাকৃত কম টাকায় পেয়ে এই পণ্যগুলো ক্রয় করছেন। তো এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, প্রসাধনী খাতে বাজারের আয়তন প্রায় 34,000 কোটি টাকা। এর মধ্যে মাত্র 10,000 কোটি টাকার পণ্য বৈধভাবে আমদানি হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসক নিয়োগ চূড়ান্ত করা গেলে এবং শিল্প গ্রুপ বেক্সিমকোকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিলে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সচিব একথা জানান। বলেন, প্রতি মাসে বেক্সিমকোর বেতন ভাতা বাবদ 82 কোটি টাকা দিতে হয়। সরকার দ্রুত বেক্সিমকোয় প্রশাসক নিয়োগ করবে। প্রধান উপদেষ্টা তার দপ্তরে কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশনা দিয়েছেন। এ মুহূর্তে যে অসন্তোষ আছে সেটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে বাণিজ্য ও অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করা হবে। এরই মধ্যে গভর্নর সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন। সাময়িক অসন্তোষ নিয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশ কাজ করছে বলেও জানান সচিব। বেক্সিমকোকে আসলে এত বড় একটা প্রতিষ্ঠানকে কিন্তু সরকার এইভাবে সহায়তা দিয়ে কিন্তু এটা করতে পারবে। অনেক সাংবাদিকরা প্রশ্ন করেন, সেখানে তাদেরকেই এটা কিভাবে করা যায়, তাদেরকে এটা ফ্যাক্টরিটাকে আমরা টেক ওভার করে কীভাবে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। কিন্তু এর মধ্যে যে শ্রমিক অসন্তোষ আসছে, সেখানে আপনারা জানেন সেনাবাহিনী কাজ করছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করছে। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তেজগাঁওয়ের এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ৩ লাখ টাকার বৃত্তি তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া সারা দেশ থেকে ২২,০০০-এর বেশি শিক্ষার্থী এই গেমসে অংশগ্রহণ করেন। কর্তৃপক্ষ জানায়, এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে জ্ঞান বাড়ানোর সুযোগ পাবে। দেশে বর্তমানে বেকারের সংখ্যা ১,৮,০০,০০০ আর ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী বেকার ২৬ লাখ। তবে আগামী ২ বছরের মধ্যে ৫ লাখ কর্মসংস্থান তৈরি করা হবে, এসব কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে সচিবালয়ে ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি জানান, এরই মধ্যে ৮৬,২৭৭ জনকে চাকরি দেওয়া হয়েছে। পরে বিসিবি প্রসঙ্গে বলেন, বিসিবি জোড়াতালি দিয়ে চলছে, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে বোর্ডের স্থবিরতা কাটানোর চেষ্টাও চলছে। এছাড়া প্রতিটি ক্রীড়া ফেডারেশনের জবাবদিহি নিশ্চিতে প্রতি বছর কার্যক্রমের রিপোর্ট ও অডিট রিপোর্ট দেওয়া হবে। কেউ যদি দুর্নীতি করে সেটাও খতিয়ে দেখতে হবে। তবে ফুটবল সহ বেশ কিছু ফেডারেশনের স্বায়ত্তশাসিত, তাই সেখানে সরকারের হস্তক্ষেপ সুযোগ নেই বলে জানান যুব ক্রীড়া উপদেষ্টা। ২ বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরো বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরো কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং সামনের সময় আমরা চাচ্ছি সার্চ কমিটি সহ এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য আরো সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডহক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি। গ্রাহক পুনরুদ্ধারে $10 কোটি খরচ করতে যাচ্ছে আমেরিকান ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস। এতে বিশেষ অফারসহ বিপণন কেন্দ্রিক প্রচারে খরচ হবে প্রায় $3.5 কোটি। বাকি অর্থ পাবে ক্ষতিগ্রস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির খাবারে ব্যবহৃত পেঁয়াজ যে ইকোলাই রোগের প্রাদুর্ভাব কাজ করেছে। এতে দেশটির 14টি রাজ্যে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ সময় ম্যাকডোনাল্ডসের বিরুদ্ধে বেশ কটি মামলাও হয়। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক কমেছে 27 পয়েন্ট, লেনদেন হয় 505 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 20.94 পয়েন্ট। রোববার লেনদেনের শুরুতে ইতিবাচক ছিল ডিএসইর প্রধান সূচক। প্রথম 30 মিনিটে সূচক বাড়ে 15 পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে 26.99 পয়েন্ট, অবস্থান করছে 5328 পয়েন্টে। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে 505.97 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 71 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 383টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 150টির, কমেছে 185টির এবং অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ফার ইস্ট নিটিং, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে আছে সানলাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে স্টাইল ক্রাফট, দ্বিতীয় প্রাইম ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স পোর্ট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 20.94 পয়েন্ট, অবস্থান করছে 14,859 পয়েন্টে। লেনদেন হয়েছে 5 কোটি 3 লাখ টাকা শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 120 টাকায়, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 159 টাকা 4 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 132 টাকা 82 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 32 টাকা 13 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর বিনিময় হয়েছে 32 টাকা 83 পয়সায়, বেড়েছে কুয়েতি দিনারের দর বিনিময় হয়েছে 392 টাকা 92 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 26 টাকা 99 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।